নিতুল ভাই আমায় ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিলেন। তারপর ওড়নাটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। আমি বললাম, ভাইয়া আপনার পায়ে পড়ি, কিন্তু কাজ হলো না। এবার তিনি আমার বুকে হাত দিলেন আর ঠোঁটে দুটো এমন শক্ত করে কামড় দিয়ে ধরলেন যেন রক্ত বের করে ফেলবেন ঠোঁট থেকে। আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু জিম করে রড বানিয়ে রাখা তার দু বাহুর আকড় থেকে আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। নিতুল ভাইয়া এক এক করে আমার সব কটি কাপড় গা থেকে টেনে খুলে নিলেন। আমি এখন একেবারেই নগ্ন, গায়ে একটি সুতা পর্যন্ত নেই। আমি কিছুতেই তাকে বাধা দিতে পারছিলাম না। তার শক্তির সাথে কিভাবে আমি কুলিয়ে উঠি। একবার এমন শক্ত করে তিনি আমায় ধরলেন যে আমি ব্যথায় মরে যেতে লাগলাম। আমি গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেই চিৎকার বাইরে যাচ্ছে না, কারণ নিতুল ভাইয়া এখন আমার মুখ চেপে ধরেছেন। অবশেষে বিপদের মুখে একটা সাপ যেভাবে ধ্বংস করে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে, সেই চেষ্টা আমিও করলাম। ফুটুস করে কামড়ে ধরলাম নিতুল ভাইয়ার হাতের একটা আঙ্গুল। ভাইয়া এবার ছট করে আমায় ছেড়ে দিলেন। ওর হাত থেকে বাঁচতে পেরে তাড়াহুড়ো করে কাপড় চোপড় ঠিক করে যখন বিছানা থেকে নামবো, ঠিক তখন তিনি ফের আমায় জাপটে ধরলেন আর বললেন, এই শরীরটা আমার। এখানে অন্য কেউ ভাগ বসাতে চাইলে এই শরীর আর ভাগিদার দুটোকেই আমি আগুনে ঝলসে দিব। আমার খুব কান্না পেয়ে গেল। ভয়ে আমার হৃৎপিণ্ড ঘড়ির কাঁটার মতো বাজতে লাগলো। আমি কাপা আর কান্না মাখা গলায় বললাম, ভাইয়া আপনারাই তো আমার আশ্রয়দাতা। আমি একটা অনাথ মেয়ে, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। ছোটবেলা থেকেই আপনার বাবাকে আমি বাবা, আপনার মাকে মা, আপনাকে ভাই আর আপনার বোনকে বোন মেনে এসেছি, কিন্তু আজ আপনি কেন আমার সাথে এমনটা করলেন? নিতুল ভাইয়া এই কথা শুনে মোটেও লজ্জিত হলো না, বরং সে রাগে ঠিকরে যেতে যেতে বলল, পৃথু, তোমার দিকে কেউ নজর দিলে আমার তা সহ্য হয় না। গতদিন দেখেছি একটা ছেলে তোমার সাথে হেঁটে হেঁটে আসছে, তার সাথে তুমি ভাব করে কথা বলছো। ও তো আমার বন্ধু অনুজ, ওর সাথে আমার ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে ও। ভালো সম্পর্ক না? নিতুল ভাইয়া ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। আমার মাথাটা তখন ভন ভন করে ঘুরে উঠল। খানিক সময়ের জন্য আমি কেমন স্তব্ধ হয়ে গেলাম, কারণ জীবনে এমন আঘাত আর কেউ কখনো আমায় করেনি। তারপর নিতুল ভাইয়া আমায় টেনে টেনে ঘর থেকে বের করলো আর তার মোটর বাইকটা নিয়ে স্টার্ট করে আমায় পেছনে বসিয়ে পাগলের মতো ছুটতে লাগলো কোথায় যেন। আমি ভয়ে মরে যাচ্ছি। কি সব হচ্ছে আমার সাথে? মনে মনে আল্লাহর সাথে অভিমান করছি, বলছি, অনাথের জন্য তুমি পৃথিবীতে শান্তি কি জিনিস তা রাখো না প্রভু। তুমি শুধু আমার জন্য দুঃখ রেখেছো। তুমি এত পাষাণ কেন প্রভু? তুমি এত নিষ্ঠুর কেন? গাড়ি গিয়ে থামলো শহরের এক মাথায়। তারপর নিতুল ভাইয়া আমাকে গাড়ি থেকে নামিয়ে বলল, হাঁটো আমার সাথে। আমি হাঁটতে লাগলাম তার পাশে পাশে। নিতুল ভাইয়া আমায় নিয়ে একটা ভবনের দিকে এগিয়ে গেলেন। সেই ভবন বহুতল। আমরা আস্তে আস্তে 3 তলা পর্যন্ত উঠলাম। 3 তলায় ওঠার পর একটা ঘরের সামনে দেখা গেল মস্ত একটা সাইনবোর্ড। সেই বোর্ডে লেখা কাজী অফিস। লেখা দেখে আমার ভেতরটা হিম হয়ে গেল। আমি কাপা কাপা গলায় নিতুল ভাইয়ার একটা হাত নাড়া দিয়ে বললাম, এইখানে কেন আমায় নিয়ে এসেছেন আপনি নিতুল ভাইয়া? নিতুল ভাইয়া বললেন, তোমায় নিজের করে নেয়ার জন্য। মানে টানে নাই কোনো, তোমায় আমি বিয়ে করব। নিতুল ভাইয়ের কথা শুনে আমি যেন হঠাৎ আকাশ থেকে পড়লাম। আমার কান ছুঁয়ে দেখলাম কান গরম হয়ে উঠেছে। চোখ দিয়ে কেমন সবকিছু ধাঁধা দেখছি। না, এটা আমার দুর্ভাগ্য না যে নিতুল ভাইয়া আমায় বিয়ে করতে চাইছেন, কারণ ওর পেছনে অনেক বড় বড় ঘরের সুন্দরী মেয়েরা ঘুরেও কোনো সাড়া পায়নি। আর আমি তো এক অনাথ মেয়ে। মা বাবা মারা যাওয়ার পর ওদের ঘরেই বড় হয়েছি। ওদের নুন পান্তা খেয়ে জীবন ধারণ করেছি। আর আমি যে অতি রূপবতী কেউ তাও কিন্তু না। তবুও কেন নিতুল ভাইয়া আমায় এত পছন্দ করেন কি জানি। আর পছন্দ করলে এভাবে জোর করেই বা কেন বিয়ে করতে হয় তার আমায়? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, নিতুল ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিতুল ভাইয়া কথাটা শুনে এমন রেগে গেলেন, হঠাৎ হাতটা উপরে তুলে ঠাস করে আর একটা চড় বসিয়ে দিলেন আমার গালে। আমিও ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম। নিতুল ভাইয়া আমার মুখ চেপে ধরে বললেন, কাঁদবা না জান, প্লিজ কাঁদবা না। তুমি কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে, আর কোনোদিন তোমায় কষ্ট দিব না জান। কিন্তু আমার কান্না থামছে না।
কান্না থামছে না এই জন্য যে আমি মনে করেছি আমার সামনের সময়গুলোর কথা। আমি জানি নিতুল ভাইয়ার বউ হিসেবে তাদের ঘরের কেউ আমায় কোনো দিন মেনে নেবে না। তাদের ছেলে দেখতেও যেমন রাজপুত্রের মতো, ঠিক তার যোগ্যতাও তেমন। সে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশের নামি দামি কোম্পানির বড় অফিসার। মার কত আশা তার ছেলের জন্য রাজরানীর মতো বউ আনবেন ঘরে। বাবার স্বপ্ন ছেলের শ্বশুর বাড়ির বংশ হবে বেশ নামি দামি, শ্বশুর হবে শিক্ষিত, পরিচিত, বেশ দাপটি মানুষ। আর সে তুলনায় আমি কোন ছাড়। আমি সত্যি সত্যি নিতুল ভাইয়ার পায়ে পড়ে গেলাম। তারপর বড় অনুনয়ের সঙ্গে বললাম, ভাইয়া কেউ মেনে নেবে না এটা, আপনি বরং আগে সবাইকে জানান বিষয়টা। ওরা যদি রাজি হয় তবে আমিও রাজি। খুশি মনে তখন আপনাকে আমি বিয়ে করব। নিতুল ভাইয়া হা হা করে হেসে উঠলেন। হেসে তিনি বললেন, কে রাজি হবে না? আমার বউকে আমি পছন্দ করে বিয়ে করব, এতে কার কি? বাবা মার অনুমতি ছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। নিতুল ভাইয়ার সারা শরীর ঘামছে। তিনি আমায় টেনে উপরে তুলে আমার দুটো হাত তার দু হাতের মুঠোয় নিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি পৃথু, আমার ভালোবাসার কসম, আজ তোমায় আমি বিয়ে করবই করব। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিতুল ভাইয়া এবার রাগে গর্জে উঠলেন। তারপর বললেন, আমার কি নেই যে তুমি আমায় ভালোবাসো না পৃথু? আমার কি নেই? আমি কি দেখতে খুব বাজে? আমার কি ভালো জব নেই? আমার কি ভালো বংশ পরিচয় নেই? আমার কি ভালো একটা মন নেই? বলো পৃথু, বলো। আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে নিতুল ভাইকে বললাম, বাবা মাকে আগে রাজি করান প্লিজ, তারপর আর আমি না বলবো না। সত্যি আমি আপনাকে বিয়ে করব, আপনাকে আমি ভালোবাসবো। নিতুল ভাইয়া বললেন, যদি এত সহজেই সব কিছু হয়ে যেত তবে অতটা কঠিন পথে হাঁটার প্রয়োজন আমার ছিল না। আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা পেতে অনেক কিছুই আমি করে ফেলতে পারি পৃথু। ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি বললাম, প্লিজ আপনি আমায় ক্ষমা করুন ভাইয়া। কিন্তু নিতুল ভাইয়া হাল ছাড়লেন না। তিনি খুব জেদি, খুব জেদি। হঠাৎ করে পকেট থেকে একটা চকচকা চাকু বের করে তার নিজের গলায় এটা ধরে তিনি বললেন, মরে যাব আমি, মরে গেলেই তো তুমি মুক্তি পাবে পৃথু। আমি মরে যাই তাহলে? আমি ভয়ে শিউরে উঠলাম। মাথায় কোনো কাজ করছিল না আমার। এমনিতেই আমার আর কেউ নেই, ওদের দয়ায় বেঁচে আছি। এখন যদি আমার জন্য নিতুল ভাইয়া এমন কাণ্ড করে বসে, তখন আমার জীবনটা কত দুঃসহ আর বিভীষিকাময় পরিস্থিতির কবলে পড়বে, সেই কথা ভেবে আমি বললাম, চাকুটা ফেলে দিন প্লিজ। নিতুল ভাইয়া তার ঘামে ভেজা কাপা কাপা ঠোঁট দুটো নাড়িয়ে বললেন, আগে বলো তুমি আমায় বিয়ে করবে কি না? আমি তখন ঘোর বিপদে। না রাজি হয়েও কোনো গতান্তর নেই। অবশেষে বললাম, আমি রাজি। নিতুল ভাইয়া আমায় সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ওরে আমার গুলগুলি, এতক্ষণে রাজি হয়েছে? আমি বললাম, নিতুল ভাইয়া আমার কিন্তু ভীষণ ভয় করছে। নিতুল ভাইয়া আমার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, নিতুল ভাইয়া নয়, শুধু নিতুল। যা, আমার লজ্জা করে। বলে আমি মুখ লুকিয়ে ফেললাম নিতুলের বুকে। তারপর আমরা গেলাম কাজী অফিসের ভেতরে। ওখানে কত রকমের যে ঝামেলা, সাক্ষী, কাগজপত্র, আরো কত কিছু যে লাগে। বিয়ের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। কাজী অফিস থেকে যখন বের হলাম তখন সারা শহর আলো ঝলমলে। নিতুল বলল, চলো হাঁটি। আমরা হাঁটতে লাগলাম হাত ধরাধরি করে এলোমেলো ভাবে। এখন আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে একটা পবিত্র বন্ধন আছে, আমাদের এখন অনেক শক্তি। কিন্তু আমার ভয় হচ্ছিল এই কথা ভেবে যে আসলে আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। আমি নিতুলের হাতটা খানিক শক্ত করে ধরে বললাম, নিতুল আমরা কোথায় যাচ্ছি? নিতুল খানিক সময় চুপ থেকে বলল, যেদিকে দু চোখ যায় সেদিকে। বাসায় ফিরবে না? না। নিতুল তার পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে নিয়ে ধরালো। তারপর সেই সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বলল, আমরা হাঁটবো, জনম জনম এভাবে হাত ধরাধরি করে হাঁটবো। বিয়ে করেছি কি এইভাবে হাঁটার জন্য? আমাদের ফুলসজ্জা হবে না? হবে, তাও হাঁটতে হাঁটতেই। এই কথা বলে আমায় জড়িয়ে ধরে চুমু খেলো নিতুল। তারপর বলল, ফুল সজ্জা হয়ে গেছে। সত্যি ওর পাগলাটে আচরণগুলো অনেক মজার, অনেক ভালো লাগার। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এই কথা ভেবে যে পৃথিবী অতটা সোজা নয়।
আর এইভাবে হাঁটতে হাঁটতেও আমাদের একটা জনম শেষ হয়ে যাবে না। আমি বললাম, নিতুল তুমি না বলেছিলে তোমার বউ তুমি চয়েস করবে, এতে কারোর কিছু বলার নেই, এখন কেন বাহানা করছো বাসায় যেতে? পৃথু, তুমি তো আর কোনো বাচ্চা মেয়ে না, অনেক বড় হয়েছো, বিয়েও করেছো, দুদিন পর বাচ্চা কাচ্চার মাও হবে। সুতরাং তোমার এটা বোঝা উচিত যে এভাবে হঠাৎ করে তোমায় বিয়ে করে ঘরে ফিরলে তোমার আমার কারোরই রক্ষা থাকবে না। এটা তো আমি আগেই অনেকবার বলেছিলাম, তুমিই তো নিজের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে আমায় বিয়ে করিয়েছো। আমি জানতাম এমন কিছুই হবে, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এটা করেছো। আমি তো অনাথ, আমার তো কেউ নেই। আমার চোখ ভিজে উঠল জলে, আমি সত্যি সত্যি কেঁদে উঠলাম। নিতু আমায় কাছে টেনে নিয়ে চোখ দুটো তার হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আজ কি কাঁদতে আছে পৃথু? আজ না আমাদের বিয়ে? এর নাম বিয়ে? আমি এবার ওর থেকে হাতটা ছাড়িয়ে রাস্তার পাশে একটা গাছের গোড়ায় গিয়ে বসে পড়লাম। নিতুলও আমার পাশে গিয়ে বসল। অনেকক্ষণ ধরে দুজন চুপচাপ থাকার পর নিতুল বলল, আসলে আমার মাথায় কাজ করছিল না পৃথু। আমি তোমার ভালোবাসায় তখন বোধ হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে করেই হোক তোমায় পেতে হবেই। তখন অত কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবছি যে এভাবে দুজন মিলে বাসায় যাওয়াটা কতটুকু ভয়ানক হবে। আমি কথা বললাম না। নিতুল আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি হাত ছাড়িয়ে নিলাম। নিতুল এবার আমার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের কান দুটো ধরে বলল, সরি, আমি অতটা বুঝিনি আগে, কিন্তু সত্যি হলো তোমায় আমি যেভাবেই হোক ভালো রাখবো। কিভাবে ভালো রাখবে? রাস্তায় না, বাসায়, ভালোবাসায়। তোমায় ভালোবাসতে ভালো একটি বাসা আমি ভাড়া করে রেখেছি। আমরা এখন হাঁটতে হাঁটতে ওখানেই যাব, আর 5 মিনিট হাঁটলেই ওখানে আমরা পৌঁছে যাব। আমার তবুও মন কেমন করছে। আসলে আমি এমন কিছু চাইনি। আমি চেয়েছি সবার ভালোবাসা, আমি চেয়েছি বাবা মায়ের খুশি। তারাই তো আমার মতো এক অনাথকে আদর আহ্লাদ করে বড় করেছেন। আমার কোনো পরিচয় ছিল না, তারা আমার পরিচয় হয়েছিলেন। তাদের সাথে আমার একটা বড় বিশ্বাসঘাতকতা হয়ে গেল। আমি বললাম, নিতুল, আমার বাবা মার জন্য খারাপ লাগছে, আমি তাদের কাছে যেতে চাই। নিতুল এবার আমার পাশে এসে বসে আমার হাতটা টেনে ধরে তার 2 হাতের মুঠোয় নিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে একদিন। বাবা মাকে আস্তে আস্তে ম্যানেজ করব, তারপর দুজন গিয়ে উঠবো বাসায়, কেমন? আমি প্রচণ্ড মন খারাপ নিয়েও বললাম, আচ্ছা। তারপর আমরা হেঁটে হেঁটে গেলাম আরো 10 মিনিট। তারপর বড় রাস্তা থেকে নেমে সরু গলি দিয়ে ঢুকে গেলাম ভেতরের দিকে। সরু গলি দিয়ে 3 মিনিট হাঁটতেই সামনে পড়লো সাদামাটা টিন সেট একটা ঘর। কিন্তু ঘরের সামনে গিয়ে আমি চমকে উঠলাম। আমি স্বপ্নেও ভাবিনি নিতুল আমার জন্য এত কিছু করে রেখেছে। যে ঘরটা পেছন থেকে মনে হয়েছিল একেবারে সাদামাটা, সেই ঘর কিন্তু আসলে সাদামাটা নয়। সেই ঘর হলো ছবির চেয়েও সুন্দর। ঘরের সামনে উঠোনের একপাশে লিচু বাগান, মাঝে সরু রাস্তা, সেই রাস্তায় ঘন দূর্বা ঘাস, আর অন্য পাশে ফুলের বাগান। উঠোনে পা রেখে আমি সবচেয়ে বেশি আশ্চর্য আর মুগ্ধ হলাম, কারণ নিতুল আমার জন্য এত কিছু করতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। একদল ছোট্ট ছোট ছেলে মেয়ে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে বরণ ডালা। সেই ডালা দিয়ে তারা দাঁড়িয়ে গেছে রাস্তার দুপাশে। আর আমরা যখন হেঁটে রাস্তা অতিক্রম করছিলাম, তখন তারা আমাদের উপর ফুল ছিটিয়ে দিতে লাগলো আর হই হুল্লোড় করতে লাগলো। আমি এর চেয়ে বেশি আশ্চর্য হলাম যখন ঘরের বারান্দায় গেলাম, কারণ ওখানে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলো একদল যুবক যুবতী। তাদের প্রত্যেকজন ছেলের গায়ে নীল রাঙা পাঞ্জাবি পরা আর মেয়েদের গায়ে কলাপাতা রাঙা শাড়ি। ছেলেরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো নিতুলকে আর মেয়েরা আমাকে। তারপর আমাদের দুজনকে ওরা দুটো আলাদা ঘরে নিয়ে গেল। আমি এইসব ঘটমান দৃশ্যকে স্বপ্নই ভাবছিলাম, কারণ আমার জন্য বাস্তবতা এত সুন্দর আর সহজ হবে তা কখনো আগে ভাবিনি। আমাকে যে ঘরটিতে নিয়ে যাওয়া হয়েছে সেই ঘরও সাজানো গোছানো। ওখানে নিয়ে গিয়ে ওরা আমায় মস্ত বড় খাটের উপর বসিয়ে দিল। তারপর সবাই চতুর্দিক থেকে আমায় ঘিরে বসল আর আস্তে আস্তে একজন একজন করে তাদের সব পরিচয় দিতে লাগলো। ওদের কাছ থেকে পরিচয় পেয়ে আমি বুঝতে পারলাম ওরা আর কেউ নয়, সবাই নিতুলের বন্ধু। ওরা আমায় নিয়ে বেশ মজা করছে। একজন আমার গালে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এই মা, এই কি চেহারা গো! এমন একটা মেয়েকে বিয়ে করতে পারলো নিতুল, অথচ আমি তার পাত্তাই পাইনি। আরেকজন সঙ্গে সঙ্গে উঠে ধাক্কা দিয়ে বলল, আরে তুই কি পাত্তা পাবি রে, যেখানে আমিই পাইনি?
তারপর সবাই হাসিতে মেতে উঠল। আমার ভীষণ খারাপ লাগছিল ওদের এসব হই হুল্লোড় দেখে। আর সারাদিন কোনো কিছু খাইনি বলে খিদে পেটও চলচো করছিল। চোখ দুটো কেমন ঘুমের জন্য অস্থির হয়ে উঠছিল। তখন একজন আমার কাছে এসে আমার একটা হাত ধরে বলল, নিতুল আমার ভাইয়ের মতো, আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের সম্পর্ক ছিল ভাই বোনের। তোমার দেখছি এখানে খুব আনেজি লাগছে। আনেজি লাগার কারণ হলো তুমি ওদের কাউকে চিনো না, অথচ এরা সবাই তোমার সাথে মজা করছে। আসলে ওরা সবাই নিতুলের বন্ধু। তুমি নিজেও ওদের বন্ধু ভাবতে পারো, তখন আর তোমার খারাপ লাগবে না। আমি লজ্জা কাটিয়ে বললাম, আপু আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই। কথাটা শুনে ফেললো পাশের একটি মেয়ে। সেই মেয়ে অদ্ভুতভাবে হেসে উঠে বলল, ভাবি তো দেখি পুরাই শিশুরে, বিয়ের দিনও বুঝি সন্ধ্যাবেলায় কনে ঘুমাতে যায়। সবাই আবার হাসিতে ফেটে পড়ল। খানিক আগে এই বাড়িটি দেখে আমার যতটুকু ভালো লেগেছিল, এখন আমার ঠিক ততটুকুই খারাপ লাগতে লাগলো। নিতুল কি ধরনের ছেলে আমি বুঝতেই পারছিলাম না। পালিয়ে বিয়ে করেছে, এই বিয়ের জন্য আবার এত আয়োজনের কি প্রয়োজন? আমার পাশে বসে হাত ধরে রাখা নিতুলের পাতানো বোন বলল, শোনো, একটি রাতেই তো, একটু কষ্ট করো প্লিজ। আমরা অনেক কষ্ট করে এত সব আয়োজন করেছি। রাতে অনেক ফাংশন আছে, একটু পর তোমায় আর নিতুলকে গায়ে হলুদ মাখিয়ে গোসল করানো হবে। তারপর দুজনকেই বর কনে সাজানো হবে, হুজুর ডেকে দোয়া পড়ানো হবে, তারপর দুজনকে বাসর করে দেওয়া হবে। অত কিছু শুনে আমার রাগ চড়ে বসেছিল মাথায়। কি অদ্ভুত কাণ্ড, এমন বিয়ের কথা কখনো শুনিনি আমি। নিতুল যেমন পাগল, ওর বন্ধুগুলোও ঠিক তাই। রাত 10টা, আমাদের দুজনকে উঠোনে আলাদা আলাদা জায়গায় নিয়ে গোসল দেওয়া হলো। তারপর ঘরে এনে আমায় শাড়ি পরিয়ে দিল ওরা। কি সুন্দর বাহারি শাড়ি। তারপর কানে দুল, হাতে বালা আর পায়ে নুপুর, চোখে কাজল মাখিয়ে দিল একজন দিল 2 পায়ে আলতা মাখিয়ে। তারপর একজন আমার মুখের সামনে এনে ধরলো আয়নার কাছে তাকিয়ে আমি বড় অবাক হয়েছি, কারণ নিজেকেই আমি চিনতে পারছি না এখন। চোখে কাজল আর বাহারি রাঙা শাড়িতে আমায় এত ভালো লাগবে তা আমি কোনোদিন ভাবিও নি। খানিক আগে যে ঘুমাবার জন্য আমার অস্থিরতা ছিল তা ক্রমে কেটে গেছে এখন। পেটে খিদা ছিল। নিতুলের পাতানো বোন প্লেট ভর্তি ফল এনে খেতে দিয়েছে আমায়। আমার ইচ্ছে করছিল খিদে প্লেট শুদ্ধ খেয়ে ফেলতে, কিন্তু ওদের সামনে তো আর এমন কিছু করা যায় না। তাই আমি 2 টুকরো আপেল মুখে দিয়ে 1 গ্লাস জল খেয়ে নিলাম। তারপর হুজুর এলেন, তিনি দোয়া করে চলে গেলে ওরা আমায় নিয়ে গেল অন্য একটা ঘরে। সেই ঘর দেখে আমার চোখ কপালে উঠে গেল। এত আলো ঝলমলে ঘর কোনোদিন আমি দেখিনি। ঘরের ভেতরে গিয়ে আরো অবাক হলাম, কারণ ওখানে কোনো খাট পাতা নেই, উঁচু করে ফুলের স্তূপ দিয়ে বানানো বিছানা। নিতুলের পাতানো বোন আমায় সেই স্তূপের উপর বসিয়ে দিয়ে বলল, এটা তোমাদের বাসর ঘর। আমি বড় অবাক হয়ে বললাম, এত সুন্দর করে সাজানো ঘর? নিতুলের পাতানো বোন তখন মৃদু হেসে বলল, এই ঘরটার চেয়েও আমার ভাইয়ের মন আরো বেশি সুন্দর। আমি তখন মনে মনে বললাম, সে তো বেশ জানাই আছে আমার, তার মন যে কত সুন্দর। জোর করে যে ছেলে বিয়ের আগে একটা মেয়ের শরীর ছুঁতে পারে, তার সম্মানে হানা দিতে পারে, সে আর কত ভালো হবে। কিন্তু বাস্তব হলো এই যে আমি নিতুলকে আগে থেকেই একটু একটু পছন্দ করতাম। যেমন করে রাজমহলের একজন চাকরানিও যুবরাজকে তার জীবনসাথী হিসাবে পাওয়ার জন্য মনে মনে কামনা করে, কিন্তু এটা সে খুব ভালো করেই জানে যে যুবরাজকে সে কোনোদিন পাবে না। নিতুলকে নিয়ে আমার ভাবনাগুলো তখন ঠিক তেমনই ছিল, কিন্তু অযাচিত যে সে এমন কিছু করে ফেলবে তা আমি ঘুণাক্ষুরেও ভাবিনি। অন্তত সে আমায় একবার সহজ করে বলতে পারতো, পৃথু আমি তোমাকে ভালোবাসি, তারপর দেখতো আমি তাকে সাড়া দেই কি না। এবার ভাবলাম যা হবার তা হয়ে গেছে। কপালে লেখাগুলো মুছে ফেলা মানুষের পক্ষে দুঃসহ। আমি তাকে আমার বর হিসেবেই মেনে নিব। সারা জীবন একসাথে দুজন কাটিয়ে দিব। আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব, যে জীবনের কোনো অতীত নেই। নিতুলের পাতানো বোন আমায় বাসর ঘরে রেখে চলে গেল। সে বলল, বসে বসে ওয়েট করো, তোমার বরকে পাঠাচ্ছি। আর শোনো, ঘুমিয়ে টুমিয়ে যেও না কিন্তু আবার। নিতুলের আসতে একটু দেরিও হতে পারে। আমি বললাম আচ্ছা। তারপর আমি বসে বসে নিতুলের জন্য অপেক্ষা করতে লাগলাম। নিতুলের আসতে সত্যিই দেরি হচ্ছে। আমার মোটেও ভালো লাগছে না।
এইভাবে একা বসে বসে অপেক্ষা করতে। নিতুল এলো শেষ রাতের দিকে। তখন আমি বসে বসে মিনমিন করে কাঁদছিলাম আর নিজের কপালকে দোষ দিচ্ছিলাম। সে এলো হাতে করে একটা সাদা গোলাপ নিয়ে। সেই গোলাপ আমার হাতে দিয়ে বলল, এই যে তুমি ফুলের স্তূপের উপর বসলে, এই অতগুলো ফুল কিংবা তোমার হাতে যে সাদা গোলাপটা আমি দিলাম সেটির কথাই বলো। এই সবগুলো ফুলের থেকেও তুমি বেশি সুন্দর আর বেশি পবিত্র। ওর এমন উচ্চ প্রশংসা শোনার পর আমার কান্না মৃদু হাসিতে পরিণত হবে তা সে আগে থেকেই জানতো। তাই সে এমন করেই বলল। নিতুল এবার আমার হাত ধরে পাশে বসলো আর তার হাতের স্পর্শে মুছে দিল আমার চোখের জল। তারপর বলল, ভালোবাসি। আমি বললাম, ছাই বাসো। ভালোবাসলে এইভাবে সারা রাত ভর আমায় একা একা বসিয়ে রাখতে না। তোমার সাথে আমার কোনো ভালোবাসাবাসি নাই। নিতুল তখন আমায় জাপটে ধরে আমার দু চোখের পাতায় চুমু খেলো। তারপর আমার পিঠে আলতো স্পর্শ করে বলল, আল্লাহ জানেন আমি কতটা ভালোবাসি তোমায়। এই তোমার জন্য আমি আমার পরিবার ফেলে রেখে এসেছি। আমি কি বলেছিলাম এসব করতে? তুমি জোর করেই তো সব কিছু করেছো। ভালোবাসার জন্য করেছি, কারণ আমি জানতাম কোনোদিন আমার বাবা মা সহজভাবে তোমায় মেনে নিত না। তাই এই কঠিন পথে আমায় হাঁটতে হলো। কঠিন পথে হেঁটেই বা কি লাভ হলো? বাবা মা তো আর কোনোদিন আমাদের মেনে নিবে না। নিবে, 100 বার নিবে। নিতুল, আমার ভয় করে যদি কোনোদিন তুমি আমায় একা ছেড়ে চলে যাও, যদি কোনোদিন অস্বীকার করো আমায়। নিতুল আমার মাথার উপর তার হাত রেখে বলল, ভালোবাসার কসম, আমি কোনোদিন তোমায় ভুলে যাব না, এমনকি মৃত্যু এলেও না। আমরা দুজন শত বিপদের দিনেও একসাথে থাকবো। যদি বাবা মা বলে আমায় ছেড়ে দিতে? ধুর বোকামে, এসব কেউ বলবে নাকি? আচ্ছা এখন বাদ দাও তো এসব কথা। ফুলসজ্জার রাতটা এভাবে কেটে যেতে দেয়া যায় না। এই রাতে ফুলের উপর শুতে হয়, একটু ফুলের উপর শুইতে দাও তো এখন। আমি ঠোঁট টিপে হেসে বললাম, শুতে না করেছে কে? শুয়ে পড়লেই তো হয়। নিতুল এবার খিলখিল করে হেসে উঠে বলল, আগে ফুলটার তো শুতে হবে নাকি? তারপর ঘরের সবগুলো রঙিন বাতি নিভে গেল একসাথে দপ করে। ঘরময় ছুটে এলো গাঢ় এবং গভীর অন্ধকার। বাইরে একসাথে ডেকে উঠল একজোড়া ডাহুক। নিতুল তখন আমার ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করে বলল, আমাদের বন্ধন চিরদিন টিকে থাকুক, এভাবেই দুজোড়া ঠোঁটের মতন। মনে মনে আমি বিড়বিড় করে বললাম, আমাদের দুজনের নিঃশ্বাস এইভাবেই কাছাকাছি হোক সব সময়। এই সময় হঠাৎ করে বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। কেউ একজন জোরে জোরে নক করছে দরজায়। নিতুলের মেজাজ তখন তিরিক্ষি হয়ে উঠল। সে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শুয়োরের বাচ্চাটা কে রে? নিতুল দরজা খুলে সামনে দেখে তার পাতানো বোন মিটিমিটি করে হাসছে। নিতুল রাগে চোখ মুখ লাল করে বলল, বিন্দু, কি হলো তোর? দরজায় নক করলি কেন? কি সমস্যা? বিন্দু বলল, কোনো সমস্যা নাই, আমার মন চাইলো তাই নক করলাম। তোকে কি আমি বলেছি দরজা খোলার জন্য? তুই খুললি কেন দরজা? ফাইজলামো করছিস বিন্দু, এর ফল ভালো হবে না বলছি। বিন্দু হিহি করে হেসে উঠে বলল, ফাজলামো করার ফল কতটুকু খারাপ হবে? নিতুল কোনো কথা বলল না। সে বিন্দুর মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল। ও পাশ থেকে বিন্দু কি যেন একটা বলল, তা আমি শুনতে পাইনি। কিন্তু ওর এমন আচরণ আমার মোটেও পছন্দ হয়নি। বাসরাতে ভাইকে তার পাতানো বোন এসে ডিস্টার্ব করবে, কেমন কাটা কাটা কথা বলবে, আর তা দেখে এবং শুনে আমি স্বাভাবিক থাকবো তা তো হতে পারে না। এখানে তো কিছু একটা আছে, নয়তো তার অত অত বন্ধু বান্ধব থাকতে এই একটা মেয়ে যে কিনা নিতুলের পাতানো বোন, সে এসে এমন উদ্ভট আচরণ করবে কেন? আমি মন খারাপ করে বিছানা থেকে উঠে বসে আছি। নিতুল এসে টেবিল থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢাললো। তারপর সেই পানি খেয়ে আমার কাছে এসে বলল, মুডটাই নষ্ট করে দিল, যা শালা। আমি বললাম, ও আসছিল কেন? বিদ্যুর মাথায় প্রবলেম আছে, মাঝে মধ্যে সে এমন অদ্ভুত আচরণ করে। তাই বলে একজনের বাসর রাতে তাদের স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তে এসে এমন ব্যবহার করবে? আচ্ছা বাদ দাও তো এসব, পাগল ছাগল নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না আমার, এমনিতেই রাত শেষ। তারপর আবার ঘরটা অন্ধকার হলো। নিতুল আমায় কাছে টেনে নিতে নিতে বলল, আই লাভ ইউ পৃথু, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। আমি ওর প্রশংসা কিংবা শারীরিক আহ্বানে তেমন একটা সাড়া দিতে পারলাম না। নিজেকে কেমন যেন হঠাৎ খেলনা মনে হচ্ছে আমার। কেন যেন মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ খেলছে, নিষ্ঠুর ভাবে খেলছে। নিতুল আমার শরীর থেকে তার সুখ কুড়িয়ে নিচ্ছে তিল তিল করে, কিন্তু আমি মোটেও ও সবের দিকে মনোযোগ দিতে পারছি না।
আমার কেবল মনে পড়ছে এই পৃথিবীতে আমি শুধুই একা একজন। আমি একজন অনাথ, আমি একজন মেয়ে, আমার কোনো শক্তি নেই, আমার হাত পা বাঁধা অবস্থায় আছি আমি, আমার ইচ্ছের কোনো মূল্য নেই। এখন এই মুহূর্তে আমি যদি বলি নিতুল আমার মন ভীষণ খারাপ, আমার এসব ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দাও না আমায়, তবে কি আমায় নিতুল ছেড়ে দেবে? কিছুতেই না। সে তো তার শারীরিক সুখ অর্জন করেই আমায় মুক্তি দিবে, এর আগে নয়। আচ্ছা, এর নামই কি তবে ভালোবাসা? ভালোবাসা কি শরীরের ভেতরে বেড়ে ওঠা গোপন কিছু স্থানের নাম শুধু? আমার চোখ ফেটে কোল কোল করে জল নামছে। নিতুল সেই জল দেখছে না, সে আছে তার খেয়াল নিয়ে, তার সুখের নেশায়। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছি না, আমি কিছুতেই কাঁদতে পারছি না। আচ্ছা, আমার এমন হচ্ছে কেন? আজ সন্ধ্যাবেলায়ও তো নিতুলের সব অপরাধ ক্ষমা করে তাকে আমি বর হিসেবেই গ্রহণ করেছিলাম, কিন্তু এখন নাকি এখানে কিছু একটা আছে। কিছু একটা না থাকলে আমার এমন লাগবে কেন? নিতুলের ঠোঁটের স্পর্শ এখন আমার কাছে মনে হচ্ছে যেন কোনো গোকরা দংশন, ওর নখের আঁচড় মনে হচ্ছে কোনো কাটার আঘাত, ওর শরীরের ভার আমার কাছে অসহ্য লাগছে। মনে হচ্ছে আমার শরীরের হাড়গুলো এই এখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি ওর কাছ থেকে মুক্তি পেতে কেমন ব্যাকুল হয়ে উঠেছি। ঠিক তখন আবার দরজায় কেউ কড়া নাড়ল, ঠক ঠক ঠক। এটা নিশ্চয়ই বিন্দু। বিন্দু এসেছে আবার। কেন, কি চায় ও নিতুলের কাছে? নিতুল কিন্তু এবার দরজায় কড়া নাড়া শুনে উঠে গেল না সঙ্গে সঙ্গে। সে গেল খানিক পরে, যখন তার শরীর ঝিমিয়ে এলো, যখন আজকের মতো আমার প্রয়োজন ফুরিয়ে গেল তার কাছে, তখন। তারপর আমার সাথে আর একটিও কথা না বলে সে ছুটে গেল দরজার পাশে। তারপর দরজা খুলে দিয়ে বলল, আবার এসেছিস? বিন্দু হি হি করে হেসে উঠল। আমি তাকিয়ে দেখলাম ওর হাসিটা ভীষণ ভয়ঙ্কর। তারপর বিন্দু তার আঁচল দিয়ে নিতুলের মুখটা মুছে দিতে দিতে বলল, ইস, কিভাবে ঘেমেছে, বউটা আদর করতেও জানে না। নিতুল বলল, এসব করছিস কেন তুই? মাথায় আবার ভূত চেপেছে? বিন্দু হাও মাও করে কেঁদে উঠল হঠাৎ। কাঁদতে কাঁদতে সে এলিয়ে পড়ল নিতুলের উপর। নিতুল আগলে নিল নিজের বুকের উপর বিন্দুকে। তারপর সান্ত্বনা দেবার গলায় বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে বিন্দু? বিন্দু তার ভেজা গলায় বলল, না। তাহলে মাথাটা কেমন করছে না? মনটা কেমন করছে রে নিতুল, আমি না হঠাৎ করে মরে টরে যাব দেখবি। চুপ, একদম চুপ, জীবনেও এসব বলবি না আর। নিতুল বিন্দুর মুখে হাত চেপে ধরল। তারপর বলল, আয় তোকে শুইয়ে দিয়ে আসি। আমি শুধু তাকিয়ে দেখলাম নিতুলের কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁটছে বিন্দু, আর নিতুল তার কাঁধের ওপর হাত দিয়ে হেঁটে যাচ্ছে তার সাথে। হতে পারে ওরা পাতানো ভাই বোন, কিন্তু আমার কাছে এই দৃশ্যটা বড় ভয়ঙ্কর দেখালো। আমার ভেতরটা কেমন জমে উঠলো মুহূর্তেই। ধুকপক করে বাঁচতে লাগলো হৃৎপিণ্ড। কেন জানি আমার মাথায় তখন বারবার একটা বিষয় এসে ঘুরপাক খাচ্ছিল। আমার কেবল বারবার মনে হচ্ছিল সামনে আমার মস্ত বিপদ। এই বিপদ থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। নিতুল ফিরলো খানিক পর। তাকে কেমন চিন্তাশীল দেখাচ্ছিল। সে আমার কাছে মৃদু হেসে স্বাভাবিক হওয়ার ভান করছে। আমি কোনো কথা বললাম না। প্রচন্ড মন খারাপ নিয়ে ওপাশ ফিরে শুয়ে থাকলাম। নিতুল এসে আমার পাশে শুতে শুতে বলল, ওর মাথার সমস্যাটা হঠাৎ বেড়ে গেছে, যা তা বকছে এখন। খুব কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমার কেন জানি জানতে ইচ্ছে করলো বিন্দুর বিষয়ে, কিন্তু আমি কিছুই জিজ্ঞেস করলাম না। নিতুল একটা সিগারেট ধরালো। সেই সিগারেটের ধোঁয়ায় ঘর মোহিত হয়ে গেল। কি বাজে এই সিগারেটের গন্ধ! আমার দম বন্ধ হয়ে আসছে। আমার খুব ইচ্ছে করছে ওকে বলি, নিতুল সিগারেটটা বাইরে গিয়ে ধরলে হতো না, কিন্তু সাহস হলো না। নিতুল বলল, পৃথু, একটু ঘুমিয়ে নেই আমরা কেমন? বলে জ্বলন্ত সিগারেট হাতেই চোখ দুটো বুজে ফেললো নিতুল। আর তার সিগারেট ধরা হাতটার তাল হারিয়ে আমার গায়ের উপর পড়ে গিয়ে গালের খানিক অংশ পুড়ে গেল। ব্যথায় আমার কোকিয়ে ওঠার কথা ছিল, কিন্তু আমি এমন কিছুই করলাম না। চুপচাপ দু চোখের পাতা এক করলাম। তারপর দেখলাম ভয়ানক এক স্বপ্ন। বিন্দুর সাথে শুয়ে আছে নিতুল। ওদের দুজনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই। বিন্দু নিতুলের চুলে তার আঙুল দিয়ে চিরুনি কেটে দিতে দিতে বলছে, বলতো, আমি বেশি সুন্দর না পৃথু? নিতুল বলল, তুই? আচ্ছা, তুই কাকে সত্যিকারের ভালোবাসিস, আমায় না পৃথুকে? তোকে। আমায় যদি ভালোবাসিস তবে পৃথুকে বিয়ে করলি কেন? নিতুল খিলখিল করে হেসে উঠল। বিন্দু এবার বলল, দাঁড়া,
তোর হাসি আমি ছুটাচ্ছি। বলে সে নিতুলের ঠোঁটে এমন কামড় বসালো, নিতুল একেবারে কেঁদে উঠল। ঠিক ওই সময় আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই শোনা গেল দূরের মসজিদ থেকে ভেসে আসা বুড়ো মুয়াজ্জিনের শীর্ণ গলার আহ্বান। তিনি বলছেন, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আমার তখন খুব ইচ্ছে হচ্ছে নিতুলকে নিয়ে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করতে। আর ওদিকে স্বপ্নের বিষয়টাও গেঁথে গেছে হৃদয়ে। আমি মনে মনে বললাম, কিছু তো একটা আছে, কিন্তু সেই কিছুটা কি? সে যাই হোক, আগে নামাজটা পড়ে নেই নিতুলকে নিয়ে। সুইচ টিপে লাইট জ্বালাতেই চমকে উঠলাম আমি। এই ছোটবেলা থেকেই তো ওদের বাড়িতে থাকি আমি, কিন্তু কোনোদিন খেয়াল করে দেখা হয়নি তার বুকখানি। ফর্সা বুকের উপর ঘন কালো লোমগুলো এত সুন্দর লাগে। আমি ওর কাছে গেলাম আরো। ওর চোখ দুটো এত মায়াবী। এমন মায়াবী চোখের একটা মানুষের ভেতরে এত রহস্য কেন? আচ্ছা, নিতুল কি সত্যিই কোনো ঠগ? সে কি আমায় ধোকা দিচ্ছে? আমি নিতুলের মাথায় হাত বুলিয়ে বললাম, নিতুল, এই নিতুল, আজান হয়েছে, আসো আমরা পবিত্র হয়ে নামাজ পড়ি। নিতুল ঘুম চালানো গলায় বলল, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি পড়ো। আরেকবার ডাকতে গিয়েও ডাকলাম না তাকে। শেষে সে যদি রেগে যায়, কি আর করার? নামাজ নিয়ে তো আর জোর জবরদস্তি করা যাবে না। আমি একাই পবিত্র হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর জায়নামাজের উপরে বসে খোদার দরবারে 2 হাত তুলে বললাম, হে মাবুদ, মাবুদ গো, বড় অপরাধী গো আমি মাবুদ। শত অপরাধের পরেও তুমি তো তোমার সৃষ্টিকে ক্ষমা করো, আমায় কি তবে ক্ষমা করা যায় না? সে ছোটবেলা থেকেই তো জ্বলছি মাবুদ, আমার ভেতরটা পুরো ছারখার হয়ে গেছে। আমায় একটু ভালোভাবে বাঁচতে দাও মাবুদ, আমি একটু ভালো করে বাঁচতে চাই। আমার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়লো জল। সেই জল হাতের আঙুলের মাথায় তুলে নিয়ে চোখের সামনে ধরে বিড়বিড় করে আমি বললাম, চোখের জলের নাম রেখেছো কান্না। শোকটা শুধুই একাই আমার, তার না। সকালবেলা নিতুলকে ঘুমে রেখেই আমি বাগানের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাগানে কত রকমের যে ফুল ফুটে আছে, সেই সব ফুল দেখে মনটা আরো বিষাদ হয়ে গেল। রাতে বাড়ি ভর্তি মানুষ ছিল, এখন বাড়িটা কেমন শূন্য, খা খা। ওরা সবাই কি তবে চলে গেছে? বিন্দু আছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে নিতুল। আচ্ছা, বিন্দুর সাথে নিতুলের অত কি? বাগানে ভালো লাগছে না বলে ফের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে দেখি নিতুল বিভোর হয়ে ঘুমাচ্ছে। ঘুমিয়ে থাকা নিতুলকে দেখতে এত মায়া হয় কেন? কাল যে নিতুলের প্রতি এত ক্ষোভ রাগ ছিল, সেই নিতুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্য একটা মেয়ে হাঁটলে আমার ভেতরে পড়তে থাকে কেন? নাকি এর নামই ভালোবাসা? ভালোবাসা কি না চাইলেও আপনা আপনি হয়ে যায়? আমার খুব ইচ্ছে করছে নিতুলকে আমার জ্বলতে থাকা বুকটায় ধরে এক করে ফেলতে। ইচ্ছে করছে কান্নায় কাঁপতে থাকা ঠোঁট দুটোকে ওর থেমে থাকা ঠোঁট দুটোর ভেতরে আবদ্ধ করে রাখতে, চোখ থেকে টপ টপ করে ঝরতে থাকা জলে ওর বুকের রোমকূপ ভিজিয়ে চুপসে দিতে। তারপর চিৎকার করে বলতে, নিতুল, এখন তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমায় ঠকিও না নিতুল, তুমি আমায় ঠকালে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আমি আস্তে আস্তে ওর কাছে বসলাম। তারপর নিতুলের একটা হাত ধরে ওর কাছাকাছি গিয়েছি আমি। নিতুলের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো আমার ভেতরে আন্দোলিত হচ্ছে খুব করে। এবার আমি তার ঠোঁটের কাছাকাছি হলাম। ঠিক তখন পেছন থেকে কারো গলা শুনে চমকে উঠলাম আমি। বিন্দু, সে এসে ডাকছে নিতুলকে। নিতুল, এই নিতুল। সে এসে ডাকছে নিতুলকে। আমি লজ্জায় এবং রাগে ছিটকে পড়লাম গিয়ে দূরে। তারপর মাথা নত করে বসে রইলাম। বিন্দু এবার নিতুলের কাছে এসে বসলো। তারপর নিতুলের চুলে আলতো করে হাত বুলিয়ে সে ডাকলো, নিতুল, এই নিতুল। নিতুল ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঘুম হয়েছে তোর? হুম। এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই না? না, মোটেও ভালো লাগছে না। কেন? নিতুল, আমার কেমন জানি একটা ভয় ভয় করছে, বুঝলে? আমার না পেটের ভিতর। নিতুল ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বিন্দুর মুখে চেপে ধরলো। তারপর বলল, গাধা। বিন্দু কেমন করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, নিতুল, আমার না সব লজ্জা শরম উপড়ে গেছে, বুঝলি? আমার এখন ইচ্ছে করে সব লোকের কাছে বলে বেড়াতে এসব কিছু। নিতুল ওকে এক টানে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। আমি অদ্ভুত চোখে তাকিয়ে দেখলাম দৃশ্যটি। শেষে কিনা আমার সন্দেহই ঠিক হতে চলেছে। আমার সব ভয় ডর কেমন কেটে যাচ্ছে হঠাৎ।
আমার এখন শুধু মনে হচ্ছে যে করেই হোক পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, নিজেকে কিছুতেই দুর্বল করা চলবে না। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমিও ওদের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর সবচেয়ে বেশি অবাক হলাম যখন ওরা দুজন একটা ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। আমি খুব দ্রুত হেঁটে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তখন ওদের যে কথাবার্তাগুলো শুনতে পেলাম তাতে আমার পিলে চমকে গেছে, মাথা ভন ভন করে ঘুরে উঠছে। আমি তখন আর নিজের পায়ের নিচে কোনো মাটি খুঁজে পাচ্ছি না। নিতু লোকে বলছে, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি রে? এইসব কথা কি কারোর সামনে বলতে আছে? বিন্দু হি হি করে হেসে উঠে বলল, বলতে নেই কেন, আমি সবার কাছেই বলবো, এক এক করে সকলকে জানিয়ে দিব। নিতুল মনে হয় ওর গাল খসে চর বসিয়েছে। বাইরের থেকে সেই আওয়াজ স্পষ্ট শোনা গেছে। বিন্দু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে তখন সে বলছে, নিতুল, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার পেটের বাচ্চাটার কি হবে বলতো? ও কি জারস হবে? ও যদি কোনোদিন জিজ্ঞেস করে আমার পিতাকে, তখন? অ্যাবরেশন করে ফেল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি? আমার সন্তানকে আমি ডাক্তার দিয়ে খুন করাবো? নিতুল, এই নিতুলের বাচ্চা, তুই আমার সন্তানটাকে মেরে ফেলার কথা বলস? নিতুল ওকে তখন ধমক দিয়ে বলল, আস্তে, পৃথু শুনতে পাবে। এমন কথাবার্তা শোনার পর বুঝতে আর কি বাকি থাকে যে ওদের দুজনের সম্পর্কটা আসলে কি। কিন্তু আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। নিতুল আমায় বিয়ের আগে জোর করে আমার শরীর ছুঁয়েছে, জোর করে বিয়েও করেছে। এর পরেও তাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম এই ভেবে যে সে তো আমায় ভালোবাসে, আমায় জীবন সাথী করে পেতেই তো এসব করেছে। কিন্তু এখন যা শুনলাম, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আচ্ছা, আমি কোথায় যেতে পারি? মার কাছে? তার কাছে গিয়ে পায়ে পড়ে যদি বলি, মা গো, নিতুল আমায় জোর জবরদস্তি করে বিয়ে করেছে, কিন্তু এখন সে অন্য একটা মেয়ের সাথেও কি সব করে বেড়াচ্ছে, তখন কি হবে? মা কি আমার দুঃখ বুঝবেন? নাকি পরিচয়হীন একটা অনাথ মেয়ে তার পুত্রবধূর স্থান দখল করতে এসেছে এই কথা ভেবে তিনি আমায় ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবেন? আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমায় ওখানে যে করেই হোক যেতেই হবে। এমনিতেও তো আমার চতুর্দিক শূন্য, এখান থেকে যেতে হলে আমাকে পালিয়েই যেতে হবে। নিতুল দেখে ফেললে সমস্যা হবে। সে কিছুতেই আমায় এখান থেকে যেতে দিবে না। সে আমায় যেতে দিবে তখন যখন তার উপভোগ শেষ হবে, নয়তো কখনোই যেতে দিবে না, মেরে টেরে ফেলবে। মৃত্যুর কথা শুনে আমার শরীর কেমন ঘাম দিতে লাগলো। মৃত্যুকে মানুষ এত ভয় পায় কেন? দিনে আর পালানো সম্ভব হলো না। অনেকবার চেষ্টা করেছি, বাগানের চেয়ে দূরে কোথাও যাওয়ার সাহস হলো না। একবার বাগান ছেড়ে বাড়ির গেট পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু দেখে ফেললো নিতুল। সে বারান্দা থেকে দৌড়ে এলো আমার কাছে, এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল উঠোনের দিকে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম, না জানি নিতুল আমায় কি শাস্তি দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু না, নিতুল দেখি কিছুতেই কিছু বুঝতে পারেনি। সে শুধু বলল, গেটের কাছে কখনো যাবে না। কেন, কি হবে গেলে? গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে, ওদের কাজই হলো সুন্দরী মেয়ে খোঁজা। সুন্দরী মেয়ে খুঁজে ফেলে ওরা টিচ করে। আমার বলতে ইচ্ছে করছিল, তুমিও তো সুন্দরী মেয়ে পেলে জোর করে তার শরীরে ঝাঁপিয়ে পড়ো, মেয়েদের বোন বানিয়ে তাদের পেটের বাচ্চা পয়দা করো। কিন্তু সাহসের অভাবে কিছুই বলতে পারলাম না। আমি মনে মনে ঠিক করলাম শুধু রাতে পালাবো। নিতুল ঘুমিয়ে গেলেই আমি পালিয়ে যাব। সন্ধ্যাবেলায় হর হর করে বমি করতে শুরু করলো বিন্দু। নিতুল তখন আমার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। বমির আওয়াজ শুনে এসে বসা থেকে উঠে দ্রুত যখন বের হতে যাবে, আমি তখন নিতুলের হাতটায় ধরে ফেললাম। নিতুল সঙ্গে সঙ্গে হ্যাচকা টানে আমার হাত ছাড়িয়ে চলে গেল বিন্দুর কাছে। আমি তার পেছন পেছন গেলাম। সে আমাকে আসতে দেখে বলল, পৃথু, তুমি বিন্দুর নাভিটাই চেপে ধরো, আমি লেবু পাতা নিয়ে আসছি। ওর কথাটা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে সে, আর আমি গিয়ে তার নাভিতে ধরে বমি ফেরাবো? কিছুতেই না। আমি পেছন থেকে বললাম, নিতুল, তুমি কি ভেবেছো আমায় যা বলবে তাই আমি গাধার মতো শুনবো? নিতুল লেবু গাছটার দিকে যেতে যেতে বলল, এখন এসব বলার সময় না পৃথু, বিন্দুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি ওর কাছে যাও। আমি হিহি করে হেসে উঠলাম তখন। অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়, নোংরা মেয়ে বলে
ঠুক করে একদলা থুতু ফেললাম মাটিতে আমি। বিন্দু তখনও হরহর করে বমি করেই যাচ্ছে। ওর চোখ মুখ কেমন লাল লাল হয়ে উঠেছে। ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি দূরেই দাঁড়িয়ে রইলাম। নিতুল নিজেই লেবু পাতা নিয়ে দৌড়ে এলো বিন্দুর কাছে। সে এসে এক হাতে বিন্দুর নাকের কাছে লেবু পাতাগুলো কচলে ধরলো, আর অন্য হাতে চেপে ধরলো বিন্দুর নাভিটায়। দৃশ্যটা দেখে আমার মেজাজ আরো চড়ে গেল। আমি ওখান থেকে দাঁড়িয়েই চিৎকার করে বললাম, বেশ রোমান্টিক দৃশ্য, আহা, এমন দৃশ্য সিনেমায়ও দেখা যায় না। বিন্দুর খেয়াল আমার কথার দিকে নয়, সে কেমন ছটফট করছে তার বমির যন্ত্রণা নিয়ে, আর নিতুল তাকে কিভাবে সুস্থ করে তুলবে সেই খেয়ালে আছে। আমার এইসব দৃশ্য দেখতে মোটেও ভালো লাগছে না, তাই ঘরে চলে এলাম। ঘরে গিয়ে বসে বসে চিন্তা করলাম, এখান থেকে পালানোর আগে বিন্দুকে 2-4টে কড়া কথা বলে যাব, উচিত শিক্ষা দিয়ে যাব ওকে। বিন্দুর বমিটা খানিক কমে এলে নিতুল চলে গেল শহরের দিকে, কোনো এক ফার্মেসি থেকে ওর জন্য ওষুধ আনবে। এই সুযোগে আমি বিন্দুর ঘরে গিয়ে দেখলাম ও বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। সেই জলে ভিজে উঠছে বালিশ। আমি তখন ওখানে দাঁড়িয়ে থেকেই বললাম, ভাইয়ের জন্য কাঁদছো নাকি? আদরের ভাইকে একটু না দেখেও থাকতে পারো না? আরে বাবা, ভাই তার বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, তখনও তোমার তাকে দেখা চাই? ভাইয়ের জন্য অত দরদ কেন গো তোমার? বিন্দু শুধু একবার মুখ তুলে তাকালো, তারপর আবার যেইভাবে ছিল ঠিক সেইভাবেই বালিশে মুখ ঢেকে নিল। এবার আমি বললাম, খুব লজ্জা হচ্ছে না? তো ভাইয়ের সাথে যখন শোয়াশুয়ি করে পেট বড় করেছিলে তখন লজ্জা করেনি? ছি ছি ছি। বিন্দু এবার অতি কষ্টে তার মুখ তুলল উপরে, তারপর বলল, প্রীতু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর মুখের উপর বললাম, কিন্তু তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই। নোংরা মেয়ে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। বিন্দু বলল, প্লিজ শোনো, আমাকে তুমি ভুল বুঝো না। ভুল? পেটে বাচ্চা এসে গেছে, ভুল? প্রীতু শোনো বোন, আমার কথাটা। আমার এত বেশি রাগ পেয়েছিল যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। একটা নষ্ট মেয়ে যে কিনা আমার পথের কাঁটা, তার কি কথা আমি শুনবো? আমি ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলাম, ঠিক তখন পেছন থেকে বিন্দু বলে উঠল, আমায় যে হিসাবে তুমি নষ্টা বলছো, সেই হিসাবে তুমিও নষ্টা। কথাটা শুনে আমার মেজাজ এতটাই তিরিক্ষি হলো যে নিজেকে সামলাতে না পেরে বিন্দুর কাছে দ্রুত গিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। তারপর ওর চুল টেনে ধরে খাট থেকে নিচে টেনে ফেলে দিতে দিতে বললাম, আমায় তুই নষ্টা বলেছিস, তোর সাথে আমায় মিলেছিস না? ঠিক তখন ঘরে এসে পৌঁছালো নিতুল। এত দ্রুত সে ফিরে আসবে আমি ভাবিনি। নিতুল এসেই আমায় এক টানে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আমার গালে ওর শক্ত হাতে একটা চড় বসিয়ে দিল। তারপর বলল, ড্রেন থেকে সোনার চেইন কুড়িয়ে নিলেও ওই চেইনে দুর্গন্ধ থাকে। পৃথু, আমি মস্ত ভুল করে ফেলেছি তোমায় বিয়ে করে। মা বাবাকে ভুলে গিয়ে শুধু তোমার মোহে অন্ধ হয়ে আমি ঘর ছেড়ে ভুল করেছি। আমার সব হারিয়েছি পৃথু, আমি আমার সব হারিয়েছি। আমি তখন রাগে কাঁপছি। কাঁপতে কাঁপতে নিতুলকে বললাম, ওর জন্য আমায় অপমান করেছো তুমি? আমার চেয়ে তোমার কাছে ও বেশি না? তবে আমি চললাম। বলে আমি হাঁটতে লাগলাম গেটের দিকে, কিন্তু মনে মনে ভেবেছিলাম গেটের বাইরে আমি কখনোই যেতে পারবো না। নিতুল আমায় এখান থেকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নিতুল আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে পেছন থেকে আমায় একটা ডাক পর্যন্তও দিল না। গেট পেরিয়ে সরু গলি দিয়ে কয়েক মিনিট হাঁটতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার! সারা শহর তলিয়ে গেল অথই অন্ধকারে। আমার হাতে কোনো টর্চ নেই। অন্ধকারে হাঁটতে গিয়ে ভয় হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমার পেছন পেছন হাঁটছে। আমি ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই ঠাউর করা গেল না। এইভাবে অন্ধকারে খানিক হাঁটার পর আমার পিঠে কারোর হাতের স্পর্শ পেলাম, কিন্তু অন্ধকারের জন্য পেছন ফিরে কিছুই দেখা গেল না। এবার ভয়টা আমার আরো বাড়লো। হঠাৎ করে মনে হলো নিতুলের কথা। সে একবার বলেছিল গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে। যখন ভাবলাম তখনই ঘটনাটা ঘটলো। কেউ আমায় পেছন থেকে জাপটে ধরেছে। ওর হাতগুলো এত শক্ত যে কিছুতেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না। আমি গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না। ওর একটা হাত চেপে ধরলো আমার মুখ। ওই হাতটায় কি বিশ্রী গন্ধ! আমার কেমন বমি পেয়ে যাচ্ছিল হঠাৎ। তারপর অনুভব করলাম লোকটা আমায় কোথায় টেনে নিয়ে যাচ্ছে।
আমি কিছুতেই ঠায় দাঁড়িয়ে থাকতে পারছি না। হঠাৎ আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। তারপর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে লোকটার কাঁধের উপরে ঢলে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একটা পরিত্যক্ত ভবনের উপর আমি, আর আমার চারপাশে দাঁড়িয়ে খিলখিল করে লাল দাঁত বের করে হাসছে সদ্য তরুণে পা দেওয়া কয়েকটি ছেলে। ওরা আমার দিকে এমন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কেন? আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার পায়জামাটা হাঁটুর উপর খানিকটা ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া দিয়ে সাদা উরুত দেখা যাচ্ছে। ওরা এদিকেই তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। পায়জামার ছেঁড়া জায়গাটা আমার হাতের তালু দিয়ে ঢেকে আমি অতি কষ্টে ওদের কাছে মিনতি করতে লাগলাম, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, প্লিজ আমার সাথে খারাপ কিছু করো না। আমার কথা শুনে যেন তারা বেশ মজা পেল, তাই ওরা আবার হাসিতে মেতে উঠল। তারপর ওদের মধ্যে থেকে সর্দার টাইপের যে ছেলেটা, সে তার সদ্য জন্ম নেওয়া গোফের উপর আঙুল বুলিয়ে বলল, আপামনি, সবাই যদি বোন হইয়া যায় তাহলে বউ হইব কেডা বলেন তো? ওই ছেলেগুলো আবার অসভ্য হাসিতে ফেটে পড়ল। আর সর্দার টাইপ ছেলেটা ওদের সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই শূন্য রাখো, আমার কথা খান, মালে কিন্তু আমার আগে কেউ হাত দিবা না, দিলে কিন্তু হাত কাইটটা ফেলবো কুচকইরা। ওরা সবাই একসাথে বলে উঠল, তাই হইব ওস্তাদ, আপনার পরে আমরার হিসাব নিকাশ। তারপর আবার হাসি, কি ভয়ঙ্কর হাসি। আমার প্রচন্ড কান্না পেয়ে গেল। আমি মনে মনে নিজেকে এখন দোষারোপ করছি আর ভাবছি, নিতুল তো সত্যিই বলেছিল গেটের বাইরে গেলে বিপদ হবে, ওর কথা শুনিনি, এখন কেমন হলো? ওদের মধ্যে থেকে একটি ছেলে বলে উঠল, ওস্তাদ, রাত তো কাবার হয়ে যাইতেছে, নিশি রাতের আগে মামলা খালাস করে ফেলানো উচিত। সর্দার বলল, কর্ম সমস্যা নাই, আগে নেশা পানি খাইয়া লই। বলে ওরা শপিং ব্যাগ থেকে নেশা জাতীয় কিছু আছে এর ভেতরে এমন বোতল বের করলো। তারপর সবাই গোল হয়ে বসে বোতলের ছিপি খুলে মুখে ঢালতে লাগলো সেই তরল নেশাদ্রব্য। এই সময় সর্দার আমায় দেখিয়ে বলল, আপামনিরেও এক ঢোক মাল খাওয়াইয়া মাতাল কইরা দে, তাহলে মাতালের লগে মাতালের ঢলাঢলি হইব। সর্দার ছেলেটা বিশ্রী করে হাসছে, আর তার আদেশ পেয়ে একটা রোগা মতো ছেলে বোতল হাতে এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার কাছে এসে যেই বোতলের মুখটা আমার মুখে ধরবে ঠিক তখন ওর তলপেটে জায়গা মতো একটা ঘুষি মেরে দিলাম। খুশি খেয়ে ছেলেটা বাবা গো বলে চিৎকার করে বসে গেল মেঝেতে। আর এই দৃশ্যটা দেখে সর্দার ছেলেটা হাততালি দিয়ে বসা থেকে উঠে আমার চারদিকে ঘুরতে ঘুরতে বলল, ফাইন, তোরে আমার পছন্দ হয়েছে আপামনি, আমার জেদি মাইয়া খুব পছন্দ, জেদি মাইয়া গোলগে ওইসব করতে বিরাট মজা। বলে হাসতে লাগলো ছেলেটা। আমার ইচ্ছে করছে এই ছেলেটাকেও এক ঘুষি মেরে জীবনের হাসিটা একেবারে বন্ধ করে দিই, কিন্তু সমস্যা হলো ছেলেটা কাছে ঘেঁষছে না। ওদের মধ্যে থেকে হঠাৎ একটা ছেলে বলল, ওস্তাদ, হাত পা বাইন্ধা দিলে কেমন হয়? সর্দার ছেলেটা ওই ছেলেটাকে বলল, আয় কাছে আয়। ছেলেটা কাছে আসলো। সর্দার ছেলেটা ওর গালে মস্ত একটা থাপ্পড় মেরে বলল, উস্তাদি করবি না, আগেই কইছিলাম, বান্ধন না বান্ধন এটা আমার এখতিয়ার, এই ফাউল মুন্না কারো পরামর্শ মোতাবেক কাম করে না। ওই ছেলেটা তখন এমন ভয় পেল সে সর্দার ছেলেটার পায়ে পড়ে বলল, মাপ দেন ওস্তাদ, আমারে মাপ দেন। কিন্তু সর্দার ছেলেটি তার এই অনুনয় শুনল না। সে অন্য দুটি ছেলেকে বলল, ওরে ধইরা ন্যাংটা কর, তারপর উল্টা কইরা লম্বা খুঁটির আগায় বাইন্দা রাখ। সঙ্গে সঙ্গে ওরা ছেলেটাকে ধরে তার শরীর থেকে জামা কাপড় খুলে নিল, তারপর উল্টো করে বেঁধে দিল লম্বা খুঁটির সাথে। আমি অন্যদিকে চোখ নিলাম। ভয়ে এবং ঘেন্নায় আমার গা গুলিয়ে আসছে। এই সময় সর্দার ছেলেটা আবার দুইজনকে আদেশ করলো, যেইখান থেকে পারস লাল পিঁপড়া লই আয়, পিঁপড়াই না এর গায়ে ছাইরা দে। তারপর ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল মুন্না। আমি ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভীষণ ভয়। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে নিতুলের অবহেলাই ভালো ছিল, কিন্তু এখন আমার কি হবে? সর্দার ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে, তার ঠোঁটে সিগারেট। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, উন্না খোল। আমি খুললাম না। সে আবার বলল, খোল শালি। আমি ঘৃণা ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম, জীবনেও খুলবো না। আমার এমন জবাব শুনে ছেলেটার মাথা ধরে গেল। সে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত পায়ে হেঁটে এলো আমার কাছে। তারপর আমার কাছে এসে সর্দার ছেলেটা আমার ওড়নায় হাত দিতেই
খুঁটিতে ঝুলন্ত ছেলেটা পিঁপড়ার কামড়ের অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সর্দারকে গাল বকে দিল। সে অশ্লীল ভাষায় বলল, আমি তোর দুলাভাই লাগি রে শুয়োরের বাচ্চা, যে আমার লাগি মজা করস। এই কথা শুনে আমার ওড়না ছেড়ে দিয়ে সে দৌড়ে গেল ওই ছেলেটার কাছে। আর ঠিক এই মুহূর্তে ছাদে উঠে এলো 4 জন দীর্ঘদেহী পুরুষ। তাদের মধ্যে একজন আমার পরিচিত, তার নাম নিতুল, আমার বর নিতুল। ওরা কিভাবে খোঁজ পেল আমি যে এখানে, কি জানি। ওরা এসেই প্রথমে সর্দার ছেলেটাকে ধরে ফেললো। মুক্তির আনন্দে তখন আমার চোখে জল এসে গেল, কিন্তু ততক্ষণে একটা বিপত্তিও বেঁধে গেল এখানে। একটা ছেলে পেছন থেকে এসে আমাকে জাপটে ধরে ফেললো। তারপর আমার গলায় চাকু ধরে বলল, মাইরা দিমু কইলাম, সর্দার রে স্যার, সাইরা দে সর্দার রে। ওরা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতো ছেড়ে দিল সর্দারটাকে। তারপর ওই ছেলেটা আমার ওড়নাটায় হাত দিল। ঠিক তখন আমার কাছে দৌড়ে এসে নিতুল ওই ছেলেটার কলার টেনে ধরতেই নিতুলের তলপেটে চাকু বসিয়ে দিল ছেলেটা। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমার পায়ে তরল কিছু গড়িয়ে পড়ায় নিচ দিকে তাকিয়ে দেখি রক্ত। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম। ওই ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। নিতুলের সাথে আসা আরো 3 জন লোক দৌড়ে এসে নিতুলকে ধরলো। তারপর ওরা বলল, ভাবি, আমরা নিতুলের বন্ধু, ভয় নেই, আল্লাহ আছেন, ওকে জলদি হাসপাতালে নিতে হবে। আমি কোনো কথা বললাম না, চুপ করে শুধু নিতুলকে দেখছি। নিতুলের সাথে কেন রাগ করে আমি চলে এসেছিলাম। ও আমার ওড়নার সম্মান রক্ষায় তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আচ্ছা, নিতুলকে কি আমি ভুল বুঝেছি কোথাও? যদি ভুল বুঝে থাকি আর নিতুল সঠিক হয়, তবে কি আমি তার কাছে ক্ষমা পাবো? আমি নিতুলের দিকে তাকিয়ে আছি। ওর খুব কষ্ট হচ্ছে, চোখের পাতা কেমন ভিজে উঠছে জলে। ওরা ওকে ধরাধরি করে সিঁড়ি ভেঙিয়ে নামছে। ওদের মধ্যে থেকে হঠাৎ একজন বলল, অনেক ব্লাড যাচ্ছে, ওর পেটে কোনো কাপড় দিয়ে শক্ত করে বাঁধার প্রয়োজন। যে ওড়নার সম্মান বাঁচাতে গিয়ে আজ তোমার এই হাল, সে ওড়না আজ তোমার শরীরে বেঁধে দিলাম। নিতুল তখন কি যেন বলতে চাইছে ঠোঁট নাড়িয়ে, কিন্তু শক্তি পাচ্ছে না বলার। ওর চোখ থেকে শুধু টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। আমি কাঁদছি, চিৎকার করে কাঁদছি, আর মনে মনে ভাবছি আমার জীবনে এত পরীক্ষা কেন বারবার ফিরে আসে। একটু পরই তো সবকিছু জেনে যাবে বাবা মা। তারপর ওরা ছুটে চলে আসবে হসপিটালে। তারপর আমার কি হবে? ওরা যখন জিজ্ঞেস করবে, তোকে বাঁচিয়েছে আমার ছেলে, তুই কেন পারলি না আমার ছেলেকে বাঁচাতে? তোর জন্য আমার ছেলে জখম হয়েছে, তোকে আমি ছাড়বো না। তখন আমি কি করব, কি বলবো তাদের? হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানালো ইমার্জেন্সি কেস, পেশেন্টকে রক্ত দিতে হবে, কিন্তু ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। ওর গ্রুপের সাথে আমাদের কারোর গ্রুপের মিল নেই। আমি অসহায় মুখে ওর বন্ধুদের বললাম, আপনাদের চেনা জানার মধ্যে কেউ এমন নেই যার সাথে ওর ব্লাড গ্রুপের মিল আছে? 2 জন সরাসরি না বলল। একজন খানিক সময় চুপ থেকে কি যেন চিন্তা করে বলল, আছে, বিন্দুর সাথে ওর ব্লাড গ্রুপ মিল আছে। আমার এই মুহূর্তে এইসব কিছু ভাবার সময় নেই। বিন্দুর সাথে নিতুলের সম্পর্ক কি? আমি নিতুলের বন্ধুকে অনুনয় করে বললাম, প্লিজ ওকে নিয়ে আসুন না ভাইয়া, প্লিজ। নিতুলের বন্ধুটি সঙ্গে সঙ্গে দৌড়ে বড় রাস্তাটার দিকে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ডাক্তার বারবার তাগাদা দিচ্ছে। খুব দ্রুত রক্ত দিতে না পারলে পেশেন্ট মারাও যেতে পারে। শুনে কান্নায় ভেঙে পড়লাম আমি। নিতুলের বন্ধু এখনো ফিরে আসছে না বিন্দুকে নিয়ে। বিন্দু কি তবে গা ধরে বসে আছে? ও কি আসবে না? বিন্দু যদি না আসে নিতুলের কি হবে? নিতুল নিতুল বলে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। বাবা মা এসে গেছেন, কার কাছে জানি তারা খবর পেয়েছেন। বাবা এখানে ওখানে খোঁজ নিচ্ছেন রক্ত ম্যানেজ করতে, আর মা চিৎকার করে কাঁদছেন। তিনি কেমন পাগলের মতো হয়ে গেছেন। জোর করেই চলে যেতে চাচ্ছেন অপারেশন থিয়েটারে, কিন্তু ডাক্তাররা তাকে যেতে দিচ্ছেন না। নিতুলের এক বন্ধু মাকে টেনে নিয়ে এলেন বারান্দায়। মা বলল, নিতুল, আমার নিতুলের কি হবে? ওর বন্ধুটি বলল, ব্লাড ম্যানেজ হলেই সব ঠিক হয়ে যাবে। ব্লাড ম্যানেজের মানে? বিন্দু কোথায়? বিন্দু? মার মুখে বিন্দুর নাম শুনে আমি অবাক হলাম। তবে কি মাও বিন্দুর ব্যাপারে সবকিছু জানেন? ওর বন্ধুটি বলল, আন্টি, শুভ্র বিন্দুকে আনতে গেছে, এখনো ফিরছে না। মা তখন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আমার দিকে এগিয়ে এসে ডাকলেন, পৃথু। আমি মার দিকে তাকালাম। মা আমার দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, পৃথু, মাত্র 2 দিনে কি সব হয়ে গেল রে, বলতো মা। তোরা আমায় না জানে এভাবে পালিয়ে গেলি কেন? আমায় জানালে কি তোদের কথা আমি শুনতাম না? তোরা যদি আমার কাছে থাকতি তবে কি এই বিপদ হতো? আমি কাঁদছি। মার মহানুভবতা আমার
ভুল, রাগ আর নিতুলের ভুল সিদ্ধান্ত এবং দুঃখের কথা ভেবে মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা বলছেন, বিন্দু আসছে না কেন এখনো? বিন্দু তো এই খবর শুনে দেরি করার কথা না, ওর তো পাগল ছুটে আসার কথা। আমি জিজ্ঞেস করলাম, বিন্দু কে মা? বিন্দু নিতুলের বোন, আপন বোনের চেয়েও বেশি। নিতুল যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিকনিকে যে গাড়ি দিয়ে গিয়েছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পর নিতুলের অবস্থা ছিল ভয়াবহ। তখন তার ব্লাডের প্রয়োজন হলো। ব্লাড কোথায় পাওয়া যাচ্ছিল না, কারণ নিতুলের ব্লাডের সাথে মিল ছিল না কারোর ব্লাড গ্রুপ। কিন্তু তখন জানানো তার মায়ের সাথে নিতুলের ব্লাড গ্রুপের মিল আছে, আর সে নিজে আহত হওয়া সত্ত্বেও আমায় নিয়ে তাদের বাসায় ছুটে গেল। আর তার মাকে নিয়ে বলল, আমার সাথে এখনই হসপিটালে চলো মা, আমার ভাইয়াটা মরে যাচ্ছে। তার মা তখন জিজ্ঞেস পর্যন্ত করলো না, কে তোমার ভাই? তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় পরেই তিনি আমাদের সাথে হসপিটালে গিয়ে নিতুলকে ব্লাড দিয়েছিল। আর সেদিন থেকেই তারা রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিল। নিতুল আর বিন্দুর মধ্যে গড়ে উঠেছিল ভাই বোনের এক সুন্দর সম্পর্ক। আমি মার কথা শুনে চুপ হয়ে রইলাম। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ভুল করে ফেলেছি আমি। কিন্তু এই ভুল শুধরানোর উপায় কি? শুভ্র ফিরছে না। বাবা শক্ত সামর্থ্য মানুষ, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, কিন্তু তিনি আজ হসপিটালের বারান্দায় ধুলোবালির উপর বসে পড়ে হাও মাও করে কাঁদছেন। তার সাথে বসে কান্নায় গলা মিলিয়েছে মা আর নিতুলের ছোট বোন রুম্পা। এই মুহূর্তে কি করব আমি বুঝতে পারছি না। মন প্রাণ দিয়ে আল্লাহকে ডেকে যাচ্ছি আমি। হঠাৎ নিতুলের এক বন্ধু বলল, ব্লাড ম্যানেজড হয়েছে। বাবা বসা থেকে লাফিয়ে উঠে বললেন, কিভাবে হয়েছে? শুভ্র পাঠিয়েছে। বিন্দু প্রেগনেন্ট, তাই তার ব্লাড এখানকার ডাক্তাররা নিবে না, ঝামেলা হবে। বিন্দু তাই ছোটখাটো একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে তার ব্লাড প্যাক করে পাঠিয়েছে। বাবা বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মা কেমন যেন মন মরা হয়ে উঠলেন। তিনি নিতুলের বন্ধুকে জিজ্ঞেস করলেন, বিন্দুর কি বিয়ে হয়ে গিয়েছে? আন্টি সেসব কথা পরে বলা যাবে না, এক্ষুনি বলো, আমি এখন শুনতে চাই। নিতুলের বন্ধু বলল, বিন্দু একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার বাবা মা এটা কিছুতেই মেনে নেননি। তাই সে গোপনে তার বাবা মাকে না জানিয়ে ছেলেটিকে বিয়ে করেছিল। সেই ছেলে তার সাথে 5 মাস বৈবাহিক সম্পর্ক রেখে হঠাৎ উধাও হয়ে গেছে। পরে খবর নিয়ে জানা গেছে এই ছেলের ঠক ছিল। সে আরো অনেক মেয়ের সাথে এমন করেছে। এখন এই ছেলে আছে ইংল্যান্ডে। কথাটা শুনে মায়ের চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল এসে গড়িয়ে পড়লো তার গালের উপর, আর আমার চোখ থেকেও। আহারে, এমন একটা দুঃখী মেয়ের ব্যাপারে আমি কি নোংরা নোংরা ধারণ পোষণ করেছিলাম মনে মনে, আর তাকে কি অপমানটাই না করেছিলাম। মা নিতুলের বন্ধুটিকে জিজ্ঞেস করলেন, বিন্দুর বাবা মা কি এই ব্যাপারে কিছু জেনে গেছে? নিতুলের বন্ধু বলল, জেনে গেছে বলেই তো তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিন্দু এতদিন নিতুলের আশ্রয়ই ছিল। মা তখন আফসোস করে বলে উঠলেন, আহারে, দুঃখী মেয়ে আমার। আমি ঝাপসা চোখে তখন তাকিয়ে রইলাম হসপিটালের গেটের উপর। কেন জানি আমার মন বলছে বিন্দু এক্ষুনি আসবে, আর সে যদি আসে সর্বপ্রথম আমি তার পা ছুঁয়ে মাফ চাইব। নিতুলের অপারেশন সাকসেসফুল হয়েছে, ওকে এখন আলাদা কেবিন দেওয়া হয়েছে। সেই কেবিনে মা বাবা সহ সবাই প্রপোজ করেছেন। মা নিতুলের কপালে চুমু খেয়ে বললেন, আমার বাবা আমার কলিজার টুকরা। নিতুল কেঁদে ফেলল। কেঁদে কেঁদে সে বলল, মা, আমি বড় ভুল করে ফেলেছি মা। আমার উচিত ছিল তোমাদের জানানো। আর পৃথুর কোনো দোষ নেই, ও রাজি ছিল না। ওকে আমি জোর করে বিয়ে করেছি। মা নিতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তোর উপর নারাজ না বাবা, তুই যাকে নিয়ে ভালো থাকবি তাকে আমরা মেনে নিব। তাছাড়া পৃথু তো আমাদের ঘরেরই মেয়ে, ঘরে মেয়ে ঘরে থাকবে, তাতে সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এখানে যে তুই একটা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। জোর করে বিয়ে করার বর্বর সমাজের নিয়ম, আমাদের সভ্য সমাজ কিছুতেই এটা মেনে নিতে পারবে না। নিতুল বলল, মা, ও মনে মনে রাজি ছিল আমার প্রতি, কিন্তু আমি সত্যি এটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। মা বললেন, ঠিক আছে, এখন আর বাহানা করে লাভ নাই। বৌমার কাছে তুই মাপ চেয়ে নিস, যার কাছে অপরাধ করেছিস তার কাছে মাপ চাইবি। মার মুখে বৌমা ডাক শুনে লজ্জায় আমার মাথা ঝুঁকে আসছিল। ঠিক তখন আমায় জাপটে ধরে মার কাছে টেনে নিল রুম্পা। মার কাছে নিয়ে বলল,
তোমার বৌমাকে বরণ করো। মা মিষ্টি করে হেসে বললেন, বৌমা এখন পুরনো হয়ে গেছে, তাকে আর নতুন করে বরণ করার কোনো প্রয়োজন নেই। মার কথা শুনে কেবিনের সবাই হেসে ভেঙে পড়ল। এমনকি যে বাবা সারাটা জীবন শুকনো মুখে থেকে তার জীবন কাটিয়ে দিয়েছেন, সেই বাবাও হাহা করে হেসে উঠেছেন। তার হাসি দেখে মা বললেন, এইভাবে হা করে হাসলে তো তোমার মুখে মশা মাছি ঢুকে যাবে। মার কথা শুনে বাবা রাগে মুখ বন্ধ করে দিলেন। কিন্তু মা যখন আবার বললেন, দেখো দেখো, পুত্রবধূকে পছন্দ হয়নি বলে শ্বশুর তার মুখকে ব্যাংকের মতো ফুলে রেখেছেন। এই কথা শুনে বাবা এমন জোরে হাসলেন যে এক নার্স এসে ধমকে দিল পর্যন্ত বাবাকে। নার্স এসে বলল, এটা কি বিয়ে বাড়ি নাকি যে এখানে গলা ছেড়ে হাসবেন? বাবা তখন রঙ্গ করে বললেন, আপনি দেখি ভীষণ বোকা মানুষ। বিয়ে বাড়ি না হলে কি আমরা এভাবে গলা ছেড়ে হাসতাম? নার্স বেটি বাবার এমন মশকরা শুনে মুখ ঝাড়ি দিয়ে কেবিন থেকে পা নাচিয়ে দ্রুত হেঁটে বের হয়ে চলে গেল। মা তখন বললেন, আসো আমরাও সবাই বের হয়ে যাই, এখন স্ত্রী তার স্বামীর সেবা করুক। একে একে সবাই বের হয়ে গেলে আমি নিতুলের পাশে এসে বসলাম। নিতুল তখন আমার একটা হাত তার দু হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি আমার প্রতি ক্রুদ্ধ তাই না? আমার চোখে কেন জানি হঠাৎ জল এসে গেছে। আমি সেই জল খুব কষ্টে গোপন করে বললাম, না, আমার কোনো রাগ নেই। আমি যে তোমার সাথে বিয়ের আগে অসভ্যতা করেছি এই জন্য তো রাগ আছে? ছিল, কিন্তু এখন আর নেই। স্বামীর উপর রাগ রাখা ঠিক না। তুমি কি আমায় খুশি মনে তোমার স্বামী হিসেবে মেনে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কেন নিয়েছো? আমি তো খারাপ মানুষ। খারাপ মানুষ ছাড়া কি কেউ একটা মেয়ের সাথে বিয়ের আগে এসব অসভ্য কাজ করে আর জোর করে বিয়ে করে? তুমি খারাপ মানুষ নও। মানুষ তার ভুল বুঝতে পারলে সে আর খারাপ মানুষ থাকে না, ভালো মানুষ হয়ে যায়। নিতুল আমার হাতটা আরো শক্ত করে ধরে বলল, ভালো মানুষকে তবে কি ভালোবাসা যায়? আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে আমার ঠোঁট নিয়ে ফিস ফিস করে বললাম, 100 বার বাসা যায়, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। নিতুল মিষ্টি করে হেসে আমার কপালে আলতো চুমু এঁকে বলল, আই লাভ ইউ টু পৃথু। তারপর আমরা দুজন চোখাচোখি হলাম। নিতুলের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এটাই আমার প্রথম প্রেম এবং এটাই আমার শেষ প্রেম। এর মধ্যেই কেবিনে এসে ঢুকলো শুভ্র। সে এলো একা। শুভ্র এসে বলল, নিতুল, বিন্দুকে ধরে রাখতে পারলাম না রে। নিতুল চমকে উঠল। মানে? শুভ্র বলল, বিন্দু ছাড়া আর কারোর সাথে তোর ব্লাড গ্রুপ মিলছিল না, তাই আমি তোর ভাড়া করে রাখা বাসায় গিয়েছিলাম বিন্দুর কাছে। কিন্তু সে বলল সরাসরি এখানে এসে ব্লাড দিতে চাইলে ডাক্তার তার প্রেগনেন্সির জন্য ব্লাড নিতে চাইবে না, তাই সে একটা ছোট প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় আমায়। আর ওখানে ব্লাড দিয়ে সে হঠাৎ উদা হয়ে যায়। আমি সেই ব্লাড একজনের মাধ্যমে এখানে পাঠিয়ে সারা রাত ভর তাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। অবশ্যই আমরা যখন ক্লিনিকে যাচ্ছিলাম তখন বিন্দু বলেছিল, আমি কোনোদিন নিতুল কিংবা পিতুর সামনে যাব না, কোনোদিন না। সে মনে হয় তার সংকল্প রাখার জন্যই আড়ালে চলে গেছে। নিতুল ওর কাছ থেকে এই সব কিছু শুনে দরদর করে চোখের কোণ ছাপিয়ে জল ফেলে দিল। আমার চোখ থেকেও নেমে এলো জল। এর জন্যই তো আমিই দায়ী। কেন আমি সেদিন এমন আচরণ করেছিলাম ওর সাথে? আমার তো সবকিছু আগে জেনে নেওয়া উচিত ছিল। আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। তারপর নিতুল সুস্থ হয়ে গেলে সেও সারাটা দেশ তন্ন তন্ন করে খুঁজেছে বিন্দুকে, কিন্তু কোথাও তার ছায়াটুকু পর্যন্ত মিলেনি। 7 বছর পর আমাদের এক কন্যা সন্তান হয়েছে। কন্যার 1.5 বছর বয়স। নিতুল তার কন্যার নাম রেখেছে বিন্দু। বিন্দুর স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্যই এই নাম দেওয়া। আর আশ্চর্য বিষয় হলো আমাদের কন্যার চেহারাও বিন্দুর চেহারার স্পষ্ট ছাপ আছে। কি অদ্ভুত বিষয়! কদিন আগে আমরা সিলেট গেছিলাম শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার জিয়ারত করতে। ওখানে গিয়ে একটি পাগলি মেয়ে দেখে থমকে উঠলাম। পাগলি মেয়েটার কাছে বসে পুতুলের মতো সুন্দর একটা ছেলে খেলছে। এই নিতুল, দেখো তো এটা কে? পাগলি মেয়েটাকে বিন্দুর মতো লাগছে না? বিন্দুর চোখের নিচে একটা কাটা দাগ আছে, এই পাগলিটার চোখের নিচেও আছে। নিতুল আমায় রেখে দৌড়ে গেল পাগলিটার কাছে, গিয়ে বলল, বিন্দু, এই বিন্দু। বিন্দু ফিরেও তাকালো না। নিতুল ওর ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলল, নাম কি তোমার বাবা? ছেলেটা মিষ্টি করে বলল, আমার নাম নিতুল। নিতুল ওর নামটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। সে কেঁদে কেঁদে ছেলেটার কপালে চুমু এঁকে দিয়ে বলল, নিতুল সোনা, আমার সাথে যাবে? ছেলেটা বলল, মাকে তাহলে আমি কোথাও যাই না। তারপর নিতুল ছেলেটাকে অনেক কিছু কিনে দিতে চেয়েছে,
কিন্তু ছেলেটি জানালো মায়ের নিষেধ আছে, তাই সে কিছুই নিতে পারবে না। আমার তখন খুব কান্না পাচ্ছিল, আমার জন্যই তো এসব হয়েছে। তাই আমি বিন্দুর পায়ে পড়ে গেলাম, পায়ে পড়ে বড় অনুনয় করে ক্ষমা চাইলাম তার কাছে। কিন্তু বিন্দু আমার দিকে তাকিয়েও দেখলো না পর্যন্ত। অবশেষে আমরা ফিরে এসেছি মন ভরা কষ্ট নিয়ে। আর শুধু বারবার এই কথাটাই ভেবেছি যে পৃথিবী এমন কেন, ভীষণ রকম অদ্ভুত এবং রহস্যময়। সমাপ্ত। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।